আসবো ফিরে আবারও লেখিকা সুরভি আক্তার পর্ব ২১। রাত্রি এখন ১০টা। ডক্টর এসেছিল তখন। মেঘার শারীরিক অবস্থা অবলোকন করে চলে গেছেন। এখন জ্বর পড়েছে একটু। মেয়েটার শরীর নিস্তেজ, শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়ে আছে এ অবধি। রাতের খাবার মুখে তুলে খাইয়েছেন শাহিনা কাবির। প্রেসক্রিপশন মেডিসিন খেয়ে সময়ের আগেই ঘুমিয়েছে মেঘা। বেপরোয়া ছেলে বাড়িতে নেই। বারবার নাকচ করা সত্ত্বেও সব নিষেধাজ্ঞা উপেক্ষা করে বেরিয়ে পড়েছে রোজকার মতো। ফিরবে তো সেই মাঝরাতে। ইদানিং বিদেশ থেকে ফেরার পর একটা আড্ডাখানা জুটেছে ওদের। রোজ রোজ 10টার পর রৌদ্রকে সঙ্গ দিতে চলে আসে ওর বন্ধুরা। রৌদ্র ব্যতীত সবাই নিজেদের জীবন নিয়ে ব্যস্ত সারাদিন। সময় কুলোয় না বন্ধুকে কোম্পানি দেওয়ার জন্য। রাতে সময় করে চলে আসে একবার হলেও। ক্রিস্টাল ক্যাফের দ্বিতীয় তলায় পার্টি জোন। পাবে নাচ গান হয় বড়লোকের বিগড়ে যাওয়া সব ছেলে মেয়েদের। ঠিকঠাক বলতে গেলে বখাটে বলা চলে এদের। মাঝে পার্টিশন দিয়ে একপাশ আলাদা করে ঘরের মতো। সেদিকটায় কাবির পরিবারের ছোট ছেলের জন্য অকুপাইড। লাস্ট কদিন ধরে বাড়ির এই আলাদা জায়গাটা কেবলই নিজের জন্য বরাদ্দ করে নিয়েছে সে। কারোর ডিস্টার্ব নেই এখানে। ক্যারাম বোর্ড সে ঘরের এক কোণে। সার্ভেন্ট এসে খানিক আগে 4টে হুইস্কির বোতল রেখে গেছে। তুহিন, সৌভিক, রোহান আর রৌদ্র 4জন বসেছে খেলতে। একপাশে নাচ গান হচ্ছে উচ্ছৃঙ্খলের মতো। গান শোনা যাচ্ছে এপাশ হতেই, অন্য পাশে ওরা 4জন ঠান্ডা মাথায় খেলতে রত। এখানে আসা মানে ক্যারাম খেলা বর্তমান। অ্যালকোহলের নেশার পর বাজি লেগে এই ক্যারাম খেলার নেশাটা এককালে বড্ড জ্বালাতো রৌদ্রকে। তবে এখন স্বভাব বদলেছে, সেই নেশাটা চূড়ান্ত নেই আজ আর। বাম হাতের হুইস্কির বোতলে চুমুক বসিয়ে নিল রৌদ্র। দৃষ্টি খুব তীক্ষ্ণ করে স্ট্রাইকার দিয়ে ক্যারাম বোর্ডের সাদা গুটিটাকে তাক করে কিক করলো সজোরে। লক্ষ্যচ্যুত হলো এবার মিলে চতুর্থবার। ফসকালো নিশানা। এভাবে দিগ্ভ্রান্ত হয়ে আসতে সেই খেলা শুরু হয়েছে থেকে এ পর্যন্ত একটা গুটিকেও নিশানা করে পকেটে ফেলতে পারেনি। বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হয়। এবার চরম বিরক্ত হয় সে। দাঁত খিঁচে পা দিয়ে সজোরে লাথি বসায় চারকোনা কাঠের বোর্ডে। উল্টে পড়ে বোর্ডটা। হিসিসিয়ে অস্পষ্ট স্বরে উচ্চারণ করে, ফাকিং গেমস আই ওন্ট প্লে। এইটুকুনি বলেই দুই হাঁটুতে দুই কনুই ঠেসে খামচে চেপে ধরল মাথার চুল। চোখ বোঝা মাত্রই বন্ধ চোখ সম্মুখে ভেসে উঠল জ্বরে কাটরানো বেঢাল রমণীর শুকনো মুখাবয়ব। মাথায় জোকের ন্যায় জেকে বসে আছে ওই মেয়ে। কিছুতেই বাদ বাকিতে মন বসছে না, বসাতে পারছে না রৌদ্র। এখন ওই মেয়ের জ্বর কেমন হলো কে জানে। কমেছে তো জ্বর, সুস্থ হয়েছে কি একটু, নাকি সেভাবে অসাড় হয়ে পড়ে আছে। শ্বাসরুদ্ধ হয়ে আসছে রৌদ্রের, স্বস্তি মিলছে না কিছুতেই। হাঁসফাঁস লাগছে ওই মেয়ের কথা স্মরণে। রৌদ্র তো মাথা থেকে সরাতে চাইছে, পারছে আর কই। ইডিয়েটটা গেড়ে বসে আছে সম্পূর্ণ মস্তিষ্ক জুড়ে। আর পারা যাচ্ছে না, দম বন্ধ হয়ে আসছে এবার, শরীর কাতরাচ্ছে। রৌদ্র জিভে ঠোঁট ভেজায়। বন্ধুরা একে অপরের দিকে তাকায়। রৌদ্রকে পরখ করে বলে রোহান, রুডি আর ইউ ওকে? হলোটা কি হঠাৎ? খেলবি না? তোরা খেল, আম গোয়িং। উঠে দাঁড়ায় রৌদ্র। তুহিন প্রশ্ন ছড়ে, কোথায়? বাড়িতে? এত তাড়াতাড়ি? আর পারছি না। দেয়ার ইজ নো পিস ফর মি, নট আনটিল আই সি হার। রৌদ্র পা বাড়াতে গেলে রোহান প্রশ্ন করে থামায় ওকে। তোর ভাবসাব বুঝতে পারছি না ভাই। থাকতে পারছিস না ওকে না দেখে? ওকে কি ভালোবেসে ফেললি তাহলে? রুডভিক কাবির রৌদ্র তাহলে ফোর্স ম্যারেজ করার এত বছর পর বউকে ভালোবেসে ফেললো? সিরিয়াসলি ব্রো, ইউ ফল ইন লাভ? ইটস পসিবল? সৌভিক মুখে ব্যথাতুর ভঙ্গিমা প্রকাশ করে। রোহানের পিঠে চাপড় মেরে বলে, তার বলতে ওই মেয়েকে ছেড়ে যাবে না বলে কোনো কিছুর পরোয়া না করে নিজের জীবন বাজি রেখে নিজেই অ্যাক্সিডেন্ট নিজেই করালো এই ছেলে। আঘাত দেখেছিস ওর মাথার? আমাকে গাড়ি থেকে বের করে দিয়েছে যাতে বেশি আঘাত না পাই, আবার কেউ যাতে সন্দেহ না করে, তাই এক পাঞ্চে কপাল ফাটিয়েও দিয়েছে আমার। রোহান আর তুহিন হো হো করে হেসে উঠল। টিটকারি মারল তুহিন, ব্যথা পেয়েছিলি দোস্ত? হুর, মজা নিচ্ছিস? কতটা ব্যথা পেয়েছিলাম যদি বোঝাতে পারতাম তোদের। আমার কথা স্যার ভেবে দেখতো, যদি ওভাবে অ্যাক্সিডেন্টের ফলে এদিক ওদিক কিছু একটা হয়ে যেত রৌদ্রের, তাহলে কি হতো? মজা পেয়েছে ও সব কিছুতে। বেপরোয়াগিরির লিমিট থাকে একটা। তুই যাবি না যাস না, এভাবে ইগো বজায় রেখে বেপরোয়া হয়ে নিজের অ্যাক্সিডেন্ট করানোর কি প্রয়োজন ছিল? তাল মেলায় বাকি দুজন। সিরিয়াসলি ভাই, এভাবে রিস্ক নেওয়াটা মোটেও উচিত হয়নি। যদি বেশি কিছু হয়ে যেত তখন? বেশি কিছু তখনই হতো যখন আমি করাতাম। লাইফ এবং গাড়ি দুটো কন্ট্রোলে রেখে তবে অ্যাক্সিডেন্ট করিয়েছি, মরার জন্য করাইনি। জাস্ট টেক ইট ইজি। আমার যাওয়াটা ক্যান্সেলের জন্য ছোট্ট একটা নাটক সাজিয়েছি শুধু। কিচ্ছু হতো না আমার। দীর্ঘশ্বাস ফেলে রোহান, বলে হুতাশ করে, বা ভাই বা, ব্রাভো। একটা মেয়ের জন্য এত কিছু?
জাস্ট ওর কাছে থাকার জন্য। এই থেকে কি বুঝলি? ইউ ব্যাডলি ফল ইন লাভ। লাভ মাই ফুড, আই হ্যাভেন্ট ফল ইন লাভ উইথ হার অ্যাট অল। শি ইজ মাই ফল্ট, আর আমি ভুল শুধরানোর চেষ্টা করব শুধু। আচ্ছা, এখন ওকে নিজের ভুল ভাবিস? একটা মেয়ের জন্য নিজের জীবন বাজি। ও শাট আপ। শি ইজ মাই ওয়াইফ। আমি মানলেও ও আমার ওয়াইফ, আর না মানলেও ও আমারই ওয়াইফ। ও আমার জীবনে ভুল হলেও আমারই ওয়াইফ, আর সঠিক হলেও আমারই ওয়াইফ। এভাবে একটা মেয়ে কাকে বলছিস তুই? রেসপেক্ট হার। শি ইজ মাই ওয়ান অ্যান্ড অনলি বেড ফিলো, মাই সানি। রৌদ্র আর থামলো না, কথাটুকু শেষ করে গটগটিয়ে বেরিয়ে গেল পাব হতে। পেছনে দীর্ঘশ্বাস ফেলল বাকি তিনজন। বাড়ি ফিরতে ফিরতে সময় 11:30টার কাছাকাছি। চাবি দিয়ে সদর খুলে ভেতরে ঢুকলো রৌদ্র। ড্রয়িং রুমে লাইট জ্বলছে এখনো, কেউ হয়তো জেগে আছেন। তবে বসার ঘরে কাউকে দেখলো না সে। কিচেন থেকে টুকটাক আওয়াজ আসলো। এবারই সবাই নিয়ম মেনে চলে। 11টা হতে হতেই ঘুমিয়ে পড়ে সবাই। কদিন ধরে বিয়ে থেকে শুরু হয়ে এসব ঝুটঝামেলায় নিয়মে টানাপোড়েন শুরু হয়েছে একটু। রৌদ্র গা বাঁচিয়ে সোজা উপরে উঠল। নিজেকে প্রাধান্য দেওয়ার আগে মন মস্তিষ্কে তৃপ্ততা খুঁজে নিল। ছটফটে অবাধ্য মন জুড়ে বিচরণকারিণীকে এক ঝলক দেখার তৃষ্ণায় ব্যাকুল তার ছন্নছাড়া হৃদয়। এই আকুলতাকে শিথিল না করা অবধি স্বস্তি মিলবে না, দম ফেলতে পারবে না সে। করিডোরে এদিক ওদিক সতর্কিত নজরে তাকালো। সামনের ঘরটায় দরজা চাপানো, হাত লাগাতেই খুলে যাবে। রৌদ্র হাঁপ ছাড়ে। দরজা ঠেলে সন্তর্পণে নিঃশব্দে পা ফেলে ঘরে ঢোকে। লালচে রঙের ডিম লাইট জ্বলছে রমণীর ঘরে। ঘোলাটে দেখাচ্ছে পুরো ঘর। রৌদ্র ঠাহর ধারণ করলো সবটা। মেঘা বিছানার ডান দিকে সই বরাবর। এ কদিনে ঠিক বুঝতে পেরেছে তা। রৌদ্র ঘাড় ডরল, আস্তে ধীরে এগোলো মেয়েটার দিকে। দুই ঘুমন্ত রমণীর ভারী নিঃশ্বাসে গুমট পুরো ঘর। তবুও কোথাও যেন মিষ্টি সুঘ্রাণ পাচ্ছে সে। শ্বাস টেনে নিঃশব্দে মেঘার পাশে দাঁড়ায় ধীরে। ডান কাত হয়ে একেবারে বিছানার ধারে শুয়ে আছে মেয়েটা। একটু বেগতিক হলে পড়তে সময় লাগবে না। রৌদ্র দৃষ্টি তীক্ষ্ণ করে। মেয়েটার অবয়ব বুঝতে পারে না লালচে আলোয়। বিরক্ত হয় খানিক, মুখে চসূচক শব্দ উচ্চারণ করে ঠেকায় বিরক্তির মাত্রা। বসে অস্বস্তি নিয়ে। কপালে হাত ছোঁয় প্রথমে। না, তাপমাত্রা একেবারেই স্বাভাবিক। আপনা আপনি স্বস্তিতে চোখ বুজে আসে রৌদ্রের। পরে লম্বা দীর্ঘশ্বাস। হালকা হয় ভারাক্রান্ত হৃদয়। মিলিয়ে যায় সব উদ্গ্রীবতা। মৃদুমন্দ হাসি ফোটে ধূসর দুখানি ওষ্ঠপুটে। হাত সরিয়ে নেয় অ্যাসির বাতাসে। কুঁকড়ে শুয়ে আছে মেয়েটা। ডান দিকে আরেকটু কাত হলেই ধপাস করে পড়বে খাট হতে। রৌদ্রর ছিপছিপে দেহটাকে একটু আলগোছে সরিয়ে খাটের মাঝামাঝি স্থান দিল। মাথায় হাত বুলিয়ে দিল বার দুয়েক। পাতলা কমফোর্টার জড়িয়ে দিল শরীরে। বিড়বিড় করলো নির্বিশেষে, ইডিয়েট! তোর জন্য মরার পথ ধরেও বেঁচে ফেললাম, আর তুই আমার বাঁচার রাস্তাটাই বদলে দিলি। মস্তিষ্ক দখল করে রাজত্ব নিয়েছিস পুরোপুরি। শূন্য রাজস্বের অধিকারিণী হয়ে অবাধ্য এই রুদ্বিক কাবির রৌদ্রের পুরো মস্তিষ্ক জুড়ে দখলদারি চালাচ্ছে আরেক অবাধ্য রমণী। নিজের অবাধ্যতার বিরুদ্ধে গিয়ে না হয় তোর আধিপত্য মেনে নিলাম। আর একটু অপেক্ষা করে না, মেঘাকে শেষ পলক দেখে বেরিয়ে আসে রুম থেকে। ও বেরোনো মাত্রই ঝট করে বালিশ হতে মাথা তুলে চায় একবিংশী। শেষাংশে রৌদ্রের ছায়ামূর্তি নজরে আসে কেবলই। যত্নটুকু সজ্ঞানে গ্রহণ করলেও বিড়বিড় করা কথাগুলো বুঝতে সক্ষম হলো না। চোয়াল খিসে নিজেও বিড়বিড় করলো একান্তে রাগ প্রকাশ করে। রাইনমুখ, আই জাস্ট হেট ইউ। সকাল হতে না হতেই আদ্র ভার্সিটিতে বেরিয়েছে আজ একাই। সেও ছুটিতে ছিল বেশ কদিন। মেঘা মোটামুটি সুস্থ, তবু ওকে বাড়িতে বিশ্রামে রেখেছে আজ। মেঘা না গেলে টুকটুকিও যাবে না। আদ্র একা এসেছে তাই। প্রথম ক্লাস ওর নিজের। ক্লাস শুরু পাক্কা 10টায়। এখন ঘড়ির কাঁটা 9:50 ঘরে। হাতে সময় নিয়ে সর্বদা বেরোয় সে। করিডোর দিয়ে দাম্ভিকতায় এগিয়ে চলেছে নিজের ক্লাসরুমের দিকে। পথিমধ্যে ফোন আসায় থেমেছে একটু। কানে ফোন গুঁজে কথা শেষ করেছে দাঁড়িয়েই। এর মধ্যেই ধূপধাপ দৌড়ানোর আওয়াজ কানে আসতেই কপাল জড়ো করে বিরক্তি নিয়ে পিছু ফিরে তাকালো। সেই আধো পরিচিত রমণী দ্রুত কদমে ছুটে আসতে। ওকে দেখা মাত্রই কপালের ভাঁজ তীক্ষ্ণ হয় আরও। কান থেকে ফোন নামিয়ে পকেটে পুরে নেয়। কবজিতে বাঁধা ঘড়ির দিকে তাকায় এক ঝলক। ক্লাস শুরু হতে এখনো 8 মিনিট বাকি। এই মেয়ে আজ সময়ের আগে এসেছে। বা নিচের অধর উল্টে ভ্রু উঁচায় আদ্র। ক্লাসে ঢুকতে গিয়ে সেদিনের কথা মনে পড়া মাত্রই দাঁড়িয়ে যায় আবার। শিশির পায়ের গতি কমিয়েছে আদ্রকে দেখা মাত্রই। জড়সড় হয়ে এক মুহূর্ত দাঁড়িয়ে ধীরে পা বাড়ালো চিবুক নামিয়ে। আদ্রকে সোজাসুজি নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ইতস্তত হলো। চোখ তুলে আলতো স্বরে সালাম দিল, ফের নামিয়ে নিল চোখ জোড়া। আদ্র উত্তর করলো কিনা কে জানে। আকস্মিক পাল্টা প্রশ্ন করে বসলো গমগমে গলায়। তুমিই তো সেদিন ছিলে, তাই না? জি স্যার। নাম কি তোমার? শিশির।
সেদিন গাড়ি থেকে কোথায় উধাও হয়ে গেছিলে? পিট করে চোরা চোখ তোলে শিশির, ভেজা স্বরে বলে, সরি স্যার, আপনি মেবি হ্যাট্রিক ছিলেন সেদিন। আমি চলে এসেছি পরে। গুড। আসলেই বিজি ছিলাম, তোমার কথা মাথায় ছিল না সে সময়। ইটস ওকে, ক্লাসে যাও। শিশির মাথা তুলে তাকায়, লোকটার কণ্ঠ বড্ড শান্ত। এভাবে স্থবির হয়ে কথা বলতে শোনেনি আগে। চোখাচোখি হয় দুজনার। শিশির না বুঝেই শুধায় নিভু স্বরে, হুম। আদ্র ডান হাতে গ্লাসের দিকে অভ্যর্থনার ভঙ্গিতে ইশারা করে বলে গলা ভার করে, ক্লাসে যেতে বলেছি। এক মুহূর্ত বিলম্ব করে না মেয়েটা। এক চিলতে হেসে ক্লাসের দিকে পা বাড়ায় তড়িঘড়ি করে। আদ্র ভার্সিটি থেকে ফিরেছে দুপুর 1টার দিকে। ফিরেই ড্রয়িং রুমে দেখতে পেল বাড়ির সকলকে। টুকটাক মেহমান যারা থেকে গেছেন সবাই বাড়িতে ফিরবেন আজ। লাঞ্চের পরপরই সকালের নাস্তা সেরে শুভ্রর মামা মামিরা চলে গেছেন বাড়িতে। তাদের বাড়ি গ্রামে। যাওয়ার আগে শুভ্র সহ সকলকে নিজেদের বাড়িতে যাওয়ার জন্য ইনভাইট করে গেছেন। মাঝে সবার ইয়ারলি পরীক্ষা আছে, দিন বিশেকের মধ্যে পরীক্ষা শেষ হবে। তখন গেলে মন্দ হয় না। দিন বিশেকের মাথাতেই গ্রামে যাওয়ার ডেট ফিক্সড হয়েছে। এর মধ্যেই শাহিনা কাবির বাপের বাড়িতে যান না আজ কতদিন। পড়াশোনা কাজ উভয়ের চাপে ছেলেমেয়েরাও যেতে পারে না। সাফা ভীষণ খুশি, নানু বাড়ি মধুর হাড়ি যাওয়াই হয় না আজকাল। শুভ্র যাবে ও নতুন বউকে নিয়ে, এই নিয়ে কত শত প্ল্যানিং হলো ওদের মাঝে। লাঞ্চের সময় হয়েছে, খেতে বসবেন সকলে। মেঘা, সাফা, সারা সবাই ড্রয়িং রুমে উপস্থিত। আদ্র সকলকে একসাথে দেখে মুচকি হাসলো। এগিয়ে সেই ঘর্মাক্ত শরীরেই বসলো একপাশে। হাতে কিছু একটার প্যাকেট দীর্ঘশ্বাস ফেলে বাড়িয়ে দিয়ে বলল মেঘার উদ্দেশ্যে, মেঘ, এখানে কিছু খাবার আছে তোর জন্য সবটা। সারাকেও দিস একটু। কি আছে ভাইয়া? মোমোস, তোর ফেভারিট তো, তাই নিয়ে আসলাম। মেঘা চিকচিক করে ওঠে, দ্রুত ঝাঁপিয়ে আদ্রের হাত থেকে প্যাকেটটা ছোঁ মেরে নিয়ে নেয়। সাফা ওষ্ঠ উল্টায়, আদ্রের কথাটা স্মরণ করে বলে, শুধু মেঘার জন্য মোমোস এনেছো? তুমি তো বাইরের খাবার খেতে দাও না। মেঘার তো খুব ফেভারিট এটা, কাল থেকে তেমন কিছু খাচ্ছে না ও। বাইরের খাবার হলেও সলিড আছে, এটা খেতে পারে। সারাকে দিতে বললে কেন তাহলে? সারা তো আমাদের মেহমান, মেহমানকে রেখে মেঘ একলা একলা খাবে নাকি? তার উপর আমাদের সারা হচ্ছে মেঘ বুড়ির বেস্ট ফ্রেন্ড, ওরা শেয়ার করে খেয়ে নেবে। সাফা মুখ মলিন করে গাল ফুলিয়ে বলে অসহায় কণ্ঠে, আর আমি? হাসি আটকে ওর কাদো কাদো চেহারার পানে তাকিয়ে কণ্ঠ পুরো করে জবাব দেয় আদ্র, আমি কি, তুইও খাবি? ও শিট, তোর কথা তো মনেই ছিল না। আমি তো শুধু একজনের খাবার নিয়ে এসেছি। ভাগ করে সব যথাসম্ভব দুজন খাওয়া যাবে, এর বেশি তো খেতে পারবে না। বাই দ্য ওয়ে, তুই কি আসলেই খাবি? আমি তো তোর জন্য নিয়ে আসিনি, তোকে খেতে হবে না। মেঘ, তুই আর সারা খেয়ে নে, টুকটুকি খাবে না। এসব বাইরের খাবার ওর পছন্দ নয়। ওর কথা শেষ হতেই ফোঁস করে উঠল সাফা। মেঘা দুদিকে মাথা নাড়িয়ে প্যাকেট খুলল। অনায়াসে 6 থেকে 7 জনের খাবার বর্তমান। আদ্র কেবল ইয়ার্কি করছে। সাফা ঝাই করে উঠল আদ্রের দিকে তাকিয়ে, হ্যাঁ হ্যাঁ, খাবো না আমি? তোমার টাকার খাবার তুমি খাও, মেঘাকে খাও, আর তোমার ওই খালামণির মেয়েকেও খাও গান্ডে পিণ্ডে। আমি কে যে আমাকে খাওয়াতে হবে? আমার কথা মনেই থাকবে না কেন তোমার? আহ টুকটুকি, ভাইয়া জাস্ট মজা করছে, বুঝিস না কেন তুই? দেখ কতগুলো মোমোস আসে, সবার জন্য এনেছে। নে খা, তুই বেকার বেকার ভাইয়ার কথা গায়ে লাগাস। তো তোর ভাইয়া আমার গায়ে লাগার মতো কথা বলে কেন? খাবো না আমি? তোর জন্য এনেছে, তুই খা। সারাকেও দে, আমি ওসব বাইরের পচা খাবার খাই না। আদ্র শব্দ করে হেসে ওঠে, টুকটুকির বাচ্চা, তোকে খেতে হবে না। মেঘ, তুই খেয়ে নে, তোর তো খুব পছন্দ। আদ্র ভাইয়ের বাচ্চা, আমি খাবো না। মেঘা ওদের ঝগড়ার তোয়াক্কা করলো না, জিভ মানছে না। ফাস্টফুডের মধ্যে সব থেকে ফেভারিট মোমোস। দেখেই লোভ লাগছে, এক্ষুনি লাঞ্চে বসবে সবাই। টেবিলে খাবার সাজানো হচ্ছে। শাহিনা কাবির দেখলে এখন আর এসব বাইরের খাবার খেতে দেবেন না। মেঘা গপা গপা একটা মোমো মুখে পুরে নিল। তৃপ্ততাই চোখ বুজে চিবিয়ে বলল, ওয়াও, কি দারুণ খেতে। সারা, খেয়ে দেখ। সারাও মুখে তোলে। মেঘা সাফার দিকে বাড়িয়ে দেয়। সে খাবে না। আদ্রকে ভেঙচি কেটে মুখ ফিরিয়ে নিল। মেঘা বলল সবটা গলাধঃকরণ করে, আসলে ভীষণ টেস্টি ভাইয়া, কোথা থেকে এনেছো? আদ্র উঠে দাঁড়িয়ে জবাবে বলল, ভার্সিটির বাইরে নতুন একটা ফুড কর্নার ওপেন হয়েছে, আসার পথে দেখলাম, সেখান থেকে এনেছি। তোরা খা, আমি ফ্রেশ হয়ে আসি। আর এই টুকটুকির বাচ্চা, তোর জন্যও এনেছি, চাইলে খেতে পারিস। গাব্বু, কিছু বুঝিস না, খালি কথায় কথায় গাল ফুলিয়ে বসে থাকতে পারিস, স্টুপিড কোথাকার। আদ্র উপরে ওঠে, ভেঙচি কাটে সাফা। আদ্র চলে যাওয়া মাত্রই হামলে পড়ে মেঘার উপর। সে খাবে না তা কি কখনো হয়? করিডোরে রৌদ্র দাঁড়িয়ে রোলার চেপে ধরে চোয়াল খিচে উপর হতেই
নীরের দৃষ্টিতে চেয়ে আছে নিচে। গপাগপ খাচ্ছে তিনজন। রৌদ্রকে দেখে আদ্র থামে, কপালে ভাঁজ ফেলে পোগারও। দৃষ্টি বরাবর নিচে তাকায়, তিনজনকে খেতে দেখে প্রসারিত করে ওষ্ঠযুগল। দুপুরের খাওয়ার পরপরই বিকেল গড়ানোর আগে শিকদার পরিবার এ বাড়ি ছেড়েছে। ইভা ভুল করেও আর রৌদ্রের মুখোমুখি হয়নি সেই ঘটনার পর। ওকে এ বাড়িতে তেমন কেউই পছন্দ করে না 5 বছর পূর্বে সেই ঘটনার পর হতে। আদ্র তো চোখ তুলেও তাকায় না। রৌদ্র তো ওকে কোনো কালে পছন্দ করেনি। যত সব গায়ে পড়া একটা মেয়ে ছিল ইভা। ওর এই ঢলাঢলির জন্যই রৌদ্রের দু চোখের বিষ ছিল সে। মাঝে হঠাৎ কি হলো কে জানে, যার জন্য কথা নেই বার্তা নেই আকস্মিক রৌদ্র বিয়ে করতে চাইলো ওকে। ইভাকে সেদিন পাত্রপক্ষ দেখতে এসেছিল। সেদিনই সবার সামনে ইভার বিয়েটা ভেঙে দিয়েছিল রৌদ্র। একবার বেফাঁসে মুখ ফুটে বলেছিল সে ইভাকে বিয়ে করতে চায়। ব্যাস, বাকিটা কাবির পরিবার নিজেদের দায়িত্বে করে নিয়েছেন। অবাধ্য ছেলে মুখ ফুটে চেয়েছে। ছেলেকে বাধ্য করতে এক চাওয়াতে লেগে পড়েছিলেন তারা। ভেবেছিলেন একটা সুযোগ এসেছে হাতে, কিন্তু হাতছাড়া হলো সেই সুযোগ। হাতছাড়া হলো বই কি, অবাধ্য ছেলে ঘরছাড়া হলো। হলো পরিবারচ্যুত, নষ্ট হলো সব সম্পর্ক। রৌদ্রের সেই চাওয়াটা আজও ঘোলাটে সবার কাছে। কেন সেদিন ইভাকে চেয়েছিল সে। বিকেল গড়িয়েছে এখন। কলিং বেল বাজতেই দ্রুত দরজা খুলে দিলেন শাহিনা কাবির। নীলচে টি শার্ট পরনে, মাথায় ক্যাপ পরিহিত একটা ছেলে দাঁড়িয়ে দরজার বাইরে। পিঠে চারকোনাকৃতির একটা ব্যাগ, মুখে মাস্ক। শাহিনা কাবির প্রশ্নাত্মক নয়নে তাকাতেই বলল ছেলেটা, ম্যাম, আপনাদের বাড়ি থেকে খাবারের অর্ডার ছিল, পার্সেল নিয়ে এসেছি, কাইন্ডলি যদি রিসিভ করতেন। খাবার কে অর্ডার করেছে? ছেলেটা রিসিপ্ট দেখে কিছু বলার জন্য মুখ খোলে, তার আগেই পিছন থেকে রৌদ্রের ভরাট কণ্ঠ ভেসে আসে, আমি অর্ডার করেছি মনি। শাহিনা কাবির কপাল গুটিয়ে পিছু ফিরে যান। রৌদ্রকে দেখে অবাক লোচনে চেয়ে প্রশ্ন করেন, তুই আবার বাইরের কি হাবিজাবি খাবার অর্ডার করেছিস? পরক্ষণে ছেলেটার দিকে ফিরে ভরাট কণ্ঠে শুধালো, কি আছে এতে? ছেলেটা বাধ্যের মতো উত্তর করে, মোমোস। কপালে আরও বেশি ভাঁজ পড়ল শাহিনা কাবিরের। অস্ফুটে বললেন সন্দিহান হয়ে, মোমো? তুই এসব কবে থেকে খাস রৌদ্র? পার্সেল রিসিভ করলো রৌদ্র। ছেলেটাকে 400 বাড়তি কিছু টিপস দিয়ে বিদায় করলো। বলল দরজা লাগিয়ে, আগে খাইনি কখনো, তবে হঠাৎ খেতে ইচ্ছে করছে। টুকটুকিরও খুব পছন্দ এটা, তাই অর্ডার করেছি। সাফাকে খাওয়াতে হবে না। দুপুরে আদ্র এনেছিল কতগুলো, ওই মেয়ে খেয়েছে পেট পুড়ে। এ অবধি ভাতের প্লেটে বসেনি ওসব হাবিজাবি খাওয়ার পর। এসব আর খাওয়াস না ওকে। মেঘাও এ অবধি কিছুই খায়নি ওসব খাওয়ার পর। তবে ওর মোমো পছন্দ, ওর জন্য কটা রেখে দিস পারলে। চলে গেলেন শাহিনা কাবির। রৌদ্র হাতের পাঁচটা চেপে ধরে ঠোঁট পিষে হাসে। রিসিপশনে কতগুলো গিফট উঠেছে। মেহের সবাইকে সাথে নিয়ে আনবক্সিং করছে সেগুলো। ওর ঘরেই সবাই, সাফা, মেঘা, সিরাত, রুবিনা কাবির সবাই। শাহিনা কাবির আবার উঠলেন। শুভ্র অফিসে বেরিয়েছে দুপুরের পর। মেহের একে একে গিফটগুলো ওপেন করছে সবার সামনে। সাফা চিকচিক করে নেড়ে চেড়ে দেখছে সবগুলো। এর মধ্যে একটা গিফট হাতিয়েছে, বড্ড পছন্দ হয়েছিল বিধায় মেহের নিজেই দিয়েছে ওকে। নতুন বউ হিসেবে কতগুলো গিফট পেয়েছে মেহের। সবাই সেই বিয়ে থেকেই কত সুন্দর করে ট্রিট করছে ওকে। সাফা শুধু চোখ ভরে দেখে সবটা। ওর বিয়ে হলে ওকে মাথায় করে রাখবে সবাই। ইস, তখন কত ভালো হবে। মেইন অ্যাটেনশন থাকবে ওর প্রতি, কত সুন্দর করে সাজবে, বর আসবে, বিয়ে হবে, গিফট পাবে। এসব ভেবে ভীষণ আনন্দ লাগে ওর। খুশি চেপে রাখতে না পেরে ভ্যাবলার মতো বলে ওঠে, আম্মু, আমার বিয়ে কবে দেবে? আমিও এমন অনেকগুলো গিফট পাবো বিয়েতে। ইস, তখন সব আমার হবে। মেহের আপু নিজের ভাগের একটা গিফট দিয়ে দিয়েছে আমায়। আমি কিন্তু আমার ভাগের একটা গিফটও কাউকে দেব না বলে রাখলাম। সব আমি নিয়ে নেব। শোনো আম্মু, যে ঘরে ছোট ননদ থাকবে আমি কিন্তু সে ঘরে বিয়ে করব না। নয়তো আমার মতো করে আমার ননদ আমার কাছ থেকে গিফট হাতিয়ে নেবে। তোমরা কিন্তু ননদের পাল্লায় বিয়ে দেবে না আমায়। আমি বিয়ে করব বাড়ির একমাত্র ছেলেকে, বুঝলে? সাফার দিকে ভ্যাট ভ্যাট করে তাকায় সকলে। এই মেয়ে আস্ত একটা বেকুব, তা সবার জানা। সিরাত, মেঘা আর মেহের মুখ টিপে হেসে উঠল। শাহিনা কাবির মাথা ঝাঁকিয়ে বললেন, শুনেছিস মেয়ের কথা? তোকে আদ্র আর শুভ্র এমনি এমনি গাব্বু বলে না। সাফা মুখ বাঁকায়, কি এমন বললাম আমি? আমি কিন্তু সত্যি সত্যি বাড়ির একমাত্র ছেলেকে বিয়ে করব। একমাত্র বৌমা হব আমি। আমার ভাগের ভাগিদার কেউ হবে না। শুধু আমি আর আমি রাজত্ব করব আমার শ্বশুর ঘরে। কবে শ্বশুর ঘরে পাঠাবে আমায়? সময় হোক, ঠিক পাঠাবো, এখন চুপ করে থাক। মেঘার ফোন বাজে, আননোন নাম্বার। কপাল গোটাই সে। ওর ফোনে কল আসে না তেমন। হাতে গোনা মোটে কয়েকটা সেভ নাম্বার থেকে কল আসে এই যা। আজ প্রথম আননোন কোনো নাম্বার থেকে ফোন এসেছে।
ফোন হাতে তুলে মুখ সম্মুখে ধরে চোখ শুরু করে চেয়েই রইল সে। সাফা জিজ্ঞেস করলো, কে ফোন করেছে মেঘা? জানি না, আননোন নাম্বার। রুবিনা কাবিরের কাঠস্বর। ধরার প্রয়োজন নেই তাহলে, পরে কোনো কিছু ঘটে গেলে আমাদের ঘাড়ে দোষ পড়বে। সিরাত মুখ কুঁচকে ফেলল, বাদ সাধল তৎক্ষণাৎ। আম্মু যা তা বলো না তো, ফোন করা নিয়ে কি ঘটবে শুনি। মেঘার ফোনে বাড়তি কল আসে না, আজ হয়তো রং নাম্বারে কেউ ফোন করেছে। মেঘা রিসিভ করে কথা বল, কেটে দে, নয়তো ডিস্টার্ব করতেই থাকবে। মেঘা তাই শুনলো, ফোন রিসিভ করে কানে ঠেকালো। ওপাশ থেকে কারো আওয়াজ নেই। মেঘা হ্যালো হ্যালো করেও পেল না। নেটওয়ার্ক প্রবলেম ভেবে বিছানা থেকে নেমে ঘর ছাড়লো ওভাবেই। কথা বলার চেষ্টা চালিয়ে, তবুও সারা শব্দ নেই। মেঘা বিরক্ত হয়, খিটখিটে স্বরে বিরক্তি প্রকাশ করে। হ্যালো, আজব, ফোন করে কথা বলছেন না কেন? ওপাশ থেকে এবেলায় ভেসে আসলো পুরো ভার পুরুষালী কণ্ঠ। পেছনে তাকাই দিয়ে মেঘা ভিমড়ি খায়। পেছন হতে যে গম্ভীর স্বরটা শুনল, ফোনের ওপাশ থেকেও তাই কানে বাজলো। ঝট করে পিছু ফিরে চায় সে। ঠিক দুহাত পেছনে বুকে হাত ঠেসে রৌদ্র দাঁড়িয়ে, ভ্রু যুগল নাকের ডগা বরাবর কুঁচকানো। মেঘা বোকার মতো হা বনে হতবাক হয়ে যায়। একবার ফোনের স্ক্রিন তো আরেকবার রৌদ্রের তামাটে মুখ পানে। সবটা বুঝলো না, সময় লাগলো অনুমান করতে। মুখে শক্ত ভাব টানলো অমনি, তেতে বলল, আপনি ফোন করেছেন? প্রশ্নের পৃষ্ঠে রৌদ্রের ধমকানো আদেশ, রুমে চল আমার। হোয়াট? বয়রা হয়েছিস, শুনতে পারছিস না কি বলছি? রুমে চল ইডিয়েট। ইরিটেটিং ম্যান। মেঘা অহমিকায় অগ্রসর হতে গেলে রৌদ্র খপ করে টেনে আটকে ফেলল ওকে। বাহুতে হ্যাসকাটান মেরে সম্মুখে দাঁড় করিয়ে কণ্ঠ চিপে বলল, ইডিয়েট, তোকে আমার রুমে যেতে বলেছি, ওদিকে কোথায় যাচ্ছিস? ছাড়ুন আমায়, অসভ্য লোক। কেন যাবো আমি আপনার রুমে? প্রেম করবো তোর সাথে, চল। 5 বছর হলো বিয়ের, এখনো অবধি ছুঁয়ে দেখিনি তোকে। আজ একটু ছুঁয়ে দেখবো, বেশি না, শুধু একটুখানি, চল সানি। রৌদ্র জোর খাটিয়ে মেঘাকে টেনে হিড়হিড়িয়ে নিজের ঘরের দিকে নিয়ে যায়। ওর জোরের বিপরীতে মেঘার ক্ষীণ শক্তি টুকু নিতান্তই তুচ্ছ। মেয়েটা সেই রুখো ছেলেকে রুখতে পারে না দুর্বল হাতে। ওকে ঘরে টেনে নিয়ে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল রৌদ্র। মেঘা চমকায়, হঠাৎই এসির ঠান্ডা বাতাসে শিউরে ওঠে নারী তনু। রৌদ্র পিছু ফিরে যাওয়া মাত্রই ধীরস্বরে বলে, এখানে কেন নিয়ে এসেছেন আমায়? দরজা খুলে দিন, বেরোবো আমি। তখনই বের হবি যখন আমি তোকে বেরোতে দেব। রৌদ্র এগোলো, মেঘা পেছায় অজানা আতঙ্কে। শুকনো কণ্ঠা ভেজায় ঢোক গিলে সোজাসুজি ঘন পলক ফেলে ঠোঁট ভিজিয়ে বলে, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন ইদানিং। ট্রাস্ট মি, তোকে দেখলে বাড়াবাড়ি করতে ইচ্ছে করে। ধৈর্যের পরীক্ষা নেবেন না আমার, সহ্য করতে পারি না আমি আপনাকে। এত কম তোর সহ্য শক্তি, এক্সট্রা শক্তি গেইন কর। কজ আজীবন আমাকেই সহ্য করতে হবে তোকে। কোনো প্রশ্নই ওঠে না, আই হেট ই। কথা সম্পন্ন করার আগেই বেখেয়ালে পেছাতে পেছাতে ধপ করে পড়ল বিছানার উপর। রৌদ্র ফিক করে হাসে। ওকে নিজের দিকে এগোতে দেখে মেঘা চিবিয়ে ওঠে তিরিক্ষি মেজাজে। রায়নামুখো, অসভ্যতামি করার চেষ্টা করবেন না, সরুন সামনে থেকে। এ জগতে বউয়ের সাথে সভ্যতামো করেছে কোন পুরুষ? কিসের বউ আমি আপনার? বিয়ে করা বউ তুই আমার? বিয়ে মাই ফুড, ইরিটেটিং ম্যান। রৌদ্র একটু থামে, জল খিসে ধমকায়, শাট আপ ইডিয়েট, চুপচাপ বসে থাক। থাকবো না আমি, কাছে আসবেন না আমার, নয়তো চেঁচাবো বলে রাখলাম। সাউন্ড প্রুফ রুম, চেঁচিয়ে লাভ নেই, চুপচাপ পেছনে তাকা, কিছু একটা আছে তোর জন্য।